সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মূল্যবান একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের সামনেই ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে আজকে খুবই জরুরি কিছু তথ্য, সেই সাথে কিছু বিশেষ সতর্কতা ও কৌশল সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব আপনাদের যাদের সামনেই ডেলিভারি ডেট তাদের জন্য থাকবে আজকে বিশেষ কিছু কৌশল, সতর্কতা ও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। দেখুন, গর্ভাবস্থার নবম মাস মানে হচ্ছে ডেলিভারির গণনা শুরু হয়ে যাওয়া। নবম মাসের যে কোনো সময় আপনার ডেলিভারিটা হতে পারে, সেটা নবম মাসের শুরুতেও হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই আপনার প্রথম কাজ হচ্ছে সর্বশেষ চেক আপটা করিয়ে ফেলা। আপনারা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে আমার ভিডিও থেকে জেনে গেছেন যে গর্ভাবস্থায় 4বার চেক আপ করাতে হয়। প্রথম কনসিভ করার পরে একবার, 5 মাসে একবার, 7 মাসে একবার, 9 মাসে একবার। তো সেই হিসেবে 9 মাসটা হচ্ছে সর্বশেষ চেক আপের সময়। এই চেক আপটা যারা এখনও করাননি তারা অবশ্যই করিয়ে নিন ডাক্তারের সাথে যোগাযোগ করে। কেননা এই চেক আপটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটার উপর ডিপেন্ড করবে আপনার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু ঠিক আছে, মা ও বাচ্চার পানি, পজিশন, প্লাসেন্টা, বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে, গর্ভকালীন যে ব্যথা কষ্টগুলো আছে এগুলো বাদ দিয়ে মাও সার্বিকভাবে সুস্থ আছেন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা এই টাইপের কোনো জটিল রোগ নেই, তাহলে ধরে নেবেন যে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালেই হতে যাচ্ছে। আর যদি কোনো জটিলতা থাকে তাহলে তো অবশ্যই সিজারের প্রয়োজন আছে। সেটা ডাক্তারই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় আপনার সিজার হবে। সে মতে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে নিতে পারলেন। তবে এখানে একটা বিশেষ সতর্কতা হচ্ছে, ডেলিভারি খুব সেন্সিটিভ একটা ইস্যু। এখানে মা ও বাচ্চা দুজনের জীবনের প্রশ্ন। তাই অবশ্যই কোনো নাম সর্বস্ব হসপিটাল কিংবা ডাক্তার চুজ করবেন না। একটা ভালো হসপিটাল ও একজন ভালো ডক্টরকে চুজ করবেন, কারণ কারোর জীবনের সাথে কোনো কিছুর কোনো কম্প্রোমাইজ চলে না। সেজন্য এটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে ভালোভাবে খোঁজখবর নিয়ে ভালো একজন ডক্টর ও ভালো একটা হসপিটালে যদি আপনি সিজারটা করান তাহলে দেখবেন যে আপনিও ভালো থাকবেন, বাচ্চাও ভালো থাকবে এবং ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। এবারে বলি নর্মাল ডেলিভারি কথা। সিজারটা ভীষণ ইজি, ডাক্তারের সাথে যোগাযোগ করে করিয়ে নিলেন, প্রি প্ল্যান সব কিছু আপনি জানেন, যেটা আমি বলেছি আগে। কিন্তু নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটু কষ্টকর। কষ্ট বলতে আসলে যদি এখানে প্রকৃতপক্ষে কিছু বোঝায় সেটা হচ্ছে অপেক্ষা করাটা কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। কারণ কি, নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই এটা আসলে একেবারে যেই ডেটটা আপনাকে কনসিভ করার পরে ডাক্তার দেবে সেই ডেটটা মেনটেন করে না। এই ডেটের বহু আগেও হতে পারে, বহু পরেও হতে পারে। সেজন্য যে অপেক্ষা করতে হয় যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই অপেক্ষাটুকু এখানে জাস্ট একটু কষ্টের। কিন্তু আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো, কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস থাকে। এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করার পাশাপাশি নিষেধাজ্ঞা মানতে হয়, যেটা নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারি পেশেন্টের বেলায় হয় না। নর্মাল ডেলিভারি কিংবা নর্মাল ডেলিভারি পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর। তাই সব কিছু আমরা জেনে বুঝে নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। আর যেহেতু এটা এত ভালো একটা পদ্ধতি তাই প্লিজ এটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখানে আরেকটি ইনফরমেশান দেই, নর্মাল ডেলিভারির জন্য আপনি 3 ধাপে সর্বমোট 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন, যেটা আপনার ডাক্তারও আপনাকে করাবে। অপেক্ষাটা করবেন কিভাবে? প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেবে, সেই ডেটে যদি ডেলিভারিটা হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে ডাক্তারের কাছে আবার যাবেন, ডাক্তার চেক আপ করে আপনাকে এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনের ভেতর ডেলিভারি হলে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে পরবর্তীতে আবারও ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেক আপ করে আপনাকে এক্সট্রা 2 দিন, 5 দিন, 3 দিন সময় দিতে পারে, যার যেরকম সময় লাগে। এভাবে সর্বমোট আপনি 40 সপ্তাহ অপেক্ষা করতে পারবেন 3 ধাপে। 40 সপ্তাহের পরে গেলে সাধারণত সিজারি করাতে হয়। কারণ কি, 40 সপ্তাহের পরে গেলে গর্ভের ভেতরে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে। এছাড়া বাচ্চা টয়লেট করে দিয়ে সেই টয়লেট খেয়ে ফেলার একটা প্রবণতা থাকে।
এক কথায় বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে বলে 40 সপ্তাহের পরে গেলে সিজার করানো হয়। তবে ব্যতিক্রমও আছে। কোনো মা যদি ভালো সাপোর্ট দিতে পারে, বাচ্চা যদি ভালো সাপোর্ট দিতে পারে, তাহলে 41 সপ্তাহ অপেক্ষা করা যেতে পারে। তবে আপনি ম্যাক্সিমাম টাইম 40 সপ্তাহই ধরে নেবেন। এবারে বলি, নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা তো করবেন বা করছেন অপেক্ষা। তবে অনেক মা, বিশেষ করে নতুন মায়েরা অস্থির হয়ে যায় যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, আমার ভালো লাগছে না, অসহ্য হয়ে গেছি। এরকমটা কখনোই অধৈর্য হওয়া যাবে না। আর অনেকে করে কি, যে এই অধৈর্য হয়ে বিভিন্ন বিষয় টেনশন করে, অনেক কিছু সার্চ করতে থাকে, স্পেশালি যে কিভাবে পেইন আসবে। তখন আপনারা খোঁজ করতে করতে অনেকের থেকে অনেক টিপস টোটকা এরকম পাবেন যে এই কাজটা করেন 1 ঘন্টায় পেইন আসবে, ওই কাজ করেন আধা ঘন্টায় পেইন আসবে, আমি এটা করেছিলাম আমার 10 মিনিটে ডেলিভারি হয়ে গিয়েছিল। এই টাইপের অনেক কিছু জানতে পারবেন, শুনতে পারবেন। প্রথম রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ টেনশন করবেন না। টেনশন করলে প্রেশার ওঠানামা করে, আর গর্ভের ভিতরে এই প্রেশার ওঠানামার ফলে কিন্তু অনেক বাচ্চা মারা যায়। সেই জন্য টেনশন করা যাবে না। যেই কাজ করলে আপনার টেনশন কম হবে সেই কাজটা বেশি বেশি করবেন। ধর্মীয় কাজ করতে পারেন, পরিবারকে বেশি বেশি করে সময় দিতে পারেন, এতে আপনার টেনশনটা অনেকখানি কম হবে। আর তার পাশাপাশি যেটা করবেন, যে অযাচিত প্রশ্ন মনে আনবেন না যে কি হবে, কি করব। দেখুন, একটা বিষয় মনে রাখুন, ইঞ্জেকশন পুশ করার আগে আমরা কত কিছু চিন্তা করি, তাই না? যে ইঞ্জেকশন পুশ করা হবে, আমার ব্যথা লাগবে, আমার রক্ত বের হবে হাতে, আমি তো মরেই যাব মনে হয়, কত কিছু আমরা ভাবি। কিন্তু ইঞ্জেকশন যখন পুশ করা হয় তখন কি আপনি বুঝতে পারেন? বুঝতেই পারেন না। অনেকে বুঝতে পারলেও বলে যে মনে হলো বুঝি একটু পিঁপড়ে কামড় দিল, এই টাইপের। তাই এখানে ব্যাপারটাও হচ্ছে প্রকৃতপক্ষে ইঞ্জেকশন পুশ করার মতো। নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা একবার যখন শুরু হয়ে যাবে, তখন এক ধাপের পরে এক ধাপ, এক ধাপের পরে এক ধাপ অতিক্রম করতে করতে কখন যে ডেলিভারিটা হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। পুরোটা ম্যাজিকের মতো লাগবে। আর তখন আপনি নিজেই ভাববেন যে আমি এর আগে কত আজে বাজে কী চিন্তা করেছিলাম, শুধু শুধু আমি নিজেরও বাচ্চার ক্ষতি করেছিলাম। তাই প্লিজ অযথা কোনো টেনশন মনে আনবেন না। আমি আবারও নিশ্চিত করছি যে নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি হওয়ার ফলে এটা খুব ভালো একটা পদ্ধতি, এটার কোনো সাইড ইফেক্টস নেই, এটা সারা জীবনভর পেশেন্টরা এতে সুফল ভোগ করে। আর সেজন্যই মানুষ বারে বারেই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিকে পছন্দ করে। কেউ যখন একবার নর্মালে বাচ্চা জন্ম দিয়ে দেয়, সে সেকেন্ড টাইম কনসিভ করলে আবারও নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দেওয়ার ইচ্ছে পোষণ করে। সেকেন্ড টাইম কারো যখন শেষ হয়ে যায়, তখন কেউ থার্ড টাইম কনসিভ করলে আবারও সে নর্মালে বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করে। এভাবে মানুষ যতবার কনসিভ করে ততবারই কিন্তু নর্মালের ইচ্ছা পোষণ করে, কারণ এর থেকে সুফল পায় বিধায়। সেজন্য প্লিজ আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। টেনশন করবেন না, অযাচিত প্রশ্ন মনে আনবেন না। আর এই যে আমি আগে বললাম যে কি করলে পেইন আসবে, কি করলে পেইন আসবে, এটা সন্ধান করে, ওইটা সন্ধান করে, এবং কোনো কিছু একটা পেলে ভাবে যে এটা আমি অ্যাপ্লাই করে দেখতে পারি, সমস্যা কী? দেখুন, ভালোর ক্রেডিটটা সবাই নেবে, কিন্তু মন্দের দায়টা কেউ নেবে না। যার বা যাদের কথা শুনে আজকে আপনি এই কাজটা করলেন বা করার কথা ভাবলেন, যদি ভালো হয় তখন সব ক্রেডিটটা সেই ব্যক্তি বা তারাই নেবে। কিন্তু যদি খারাপ হয় তাহলে এই খারাপের দায়টা কেউ নেবে না। উল্টে আপনার উপর চাপিয়ে দিয়ে বলবে যে আপনি মা না, আপনি সন্তানের ভালোর কথা চিন্তা করলেন না কেন? আমি কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমার এই টিপসটা বা এই টোটকাটা আপনি মানেন, আপনি মানলেন কেন? তখন কি করবেন? যদি কিছু একটা খারাপ হয়ে যায় তাহলে আয়নায় সারা জীবন নিজেকে নিজে মুখ দেখাতে পারবেন না, অনুশোচনায় ভুগবেন। তাই প্লিজ বারবার বলছি, ধৈর্য ধারণ করুন। নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে ডাক্তার দিয়ে জোর করে ঔষধ খেয়ে টানা হেঁচড়া করে কোনো মতেই কিছু সম্ভব নয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়, প্রতিটি ধাপ শেষ হবে। আপনি যদি প্রকৃতপক্ষে নর্মাল ডেলিভারির ইচ্ছে পোষণ করেন এবং যদি আসলেই চান যে আপনার সময় মতো জরায়ু মুখ খুলুক আর পেইন আসুক, তাহলে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, আর পুষ্টিকর খাবার খাবেন। সারাদিনে আপনি যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। বাস এতটুকুই যদি আপনি করেন তাহলে আর কিছুর প্রয়োজন হবে না, কারণ প্রাকৃতিক জিনিসটাকে আপনি প্রাকৃতিকভাবে হ্যান্ডেল করছেন। নর্মাল ডেলিভারির জন্য ব্যায়াম প্রয়োজন, যেটা আপনি নিয়মিতই হাঁটাচলা কাজকর্মের মাধ্যমে ব্যায়াম করছেন। তাই যে বডিটা নিয়মিত একটা এক্সারসাইজের ওপর দিয়ে থাকে, সেই বডিতে সময় মতোই জরায়ু মুখ খুলে সময় মতো পেইন আসে, বাড়তি কিছুই করা লাগে না। আরেকটা কথা কি, যে কোনো টিপস টোটকা শোনা মাত্র এই সময় অ্যাপ্লাই করবেন না, প্লিজ, আমি করজোরে অনুরোধ করছি। কারণ কি,
একাধিক রোগের একাধিক ওষুধ, কোন ওষুধটা কার উপরে স্যুট করবে কার উপরে স্যুট করবে না সেটা সেবন করলে বোঝা যায়, তাই না? ঠিক তেমনিভাবে যে কোনো কাজেরই একাধিক পদ্ধতি রয়েছে। এখন কোন পদ্ধতিটা কাকে স্যুট করবে, কার উপরে খারাপ প্রভাব ফেলবে, সেটা তো শুধুমাত্র আপনি প্রয়োগ করার পরে বুঝতে পারবেন। কিন্তু ডেলিভারির সময় বা এই নবম মাসের এই সময়গুলো হচ্ছে খুবই সেন্সিটিভ সময়। সামান্য 19 থেকে 20 হলে এখানে আপনার থেকেও বাচ্চার ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। আপনি কি চাইবেন তীরে এসে তরি ডুবুক? কখনোই নয়। তাই প্লিজ বারবারই বলছি আমি, অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন, সময় নেবেন, সময় দেবেন। শুধুমাত্র নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেট ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন এবং টেনশন কম থাকার জন্য যেই কাজগুলো করলে ভালো লাগবে সেটা বেশি বেশি করবেন, পরিবারকে সময় দেবেন। এভাবে করে পুরো ডেলিভারির সময়ের আগ পর্যন্ত সময়টাকে কাটাবেন। দেখবেন আপনার খুবই ভালো লাগবে, মানসিকভাবেও স্বস্তি পাবেন, অযথা টেনশনও কাজ করবে না, আর এত কিছুর দিকে মনও যাবে না। এবারে বলি কিছু কৌশলের কথা। আমি এতক্ষণ যে কৌশলটা বলেছি বা যেই প্রক্রিয়াটা বলেছি সেটা তো বলেছি যে এভাবে চললে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সময় মতো, বা আপনার সময় মতো পেইন আসবে, জরায়ু মুখ খুলবে। কিন্তু যখন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন কি করবেন? আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থেকে ইতিমধ্যেই জেনে গেছেন যে নর্মাল ডেলিভারির যে প্রক্রিয়াটা সেটা শুরু হবে পিরিয়ড হওয়া দিয়ে। তো যখন আপনার এরকম পিরিয়ডটা স্টার্ট হয়ে যাবে তখন আপনি ধীরস্থির থাকবেন, শান্তই থাকবেন, উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ধাপে কি আপনার একটু একটু করে পানি ভাঙবে। যখন পানি ভাঙবে দেখবেন তখন হসপিটালে চলে গেলে আমার মতে সবচেয়ে বেশি ভালো হয়। এতে কি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ডাক্তারের আন্ডারে থাকতে পারলেন আর বাসায় বসে বাড়তি চিন্তা করতে হলো না আপনাকে। এখন কেউ যদি সাহস করে বাসায় থাকেন তাহলে অবশ্যই বিছানায় শটান শুয়ে থাকবেন, কারণ বেশি পানি ভাঙতে দেওয়া যাবে না। বেশি পানি ভাঙলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যাবে। কারো যদি দেখেন যে একেবারে ঝরঝর করে প্রস্রাবের মতো পানি ভাঙা দিয়েই পানি ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়েছে, তাহলে তিনি অতি দ্রুত হসপিটালে চলে যাবেন, কারণ আপনার পানি বেশি ভেঙে যাচ্ছে। পানি বেশি ভেঙে গেলে একই কথা, গর্ভের ভেতরে শুকিয়ে বাচ্চা মারা যাবে। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে আসতে কারো 5 থেকে 7 ঘন্টা লাগে, কারো আবার 12-14 ঘন্টা লাগে, কারো 24 ঘন্টাও সময় লাগে, যার যেরকম। দ্বিতীয় ধাপ থেকে আপনি আস্তে আস্তে তৃতীয় ধাপে যখন পৌঁছবেন তখন ইনশাল্লাহ আপনি পেইনের মুখোমুখি হবেন। এবারে আপনার পেইন আসবে, তৃতীয় পর্যায়ে গিয়ে পেইন আসবে। এখানে আরও একটা কথা বলি, দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে যেতে কারো 5-7 ঘন্টা সময় লাগে, কারো 12 থেকে 14 ঘন্টা সময় লাগে, কারো আবার 24 ঘন্টা সময় লাগে, যার যেরকম লাগে আর কি। পেইনটা যখন শুরু হবে তখন প্রথমে হালকা হবে, তারপরে মাঝারি হবে, তারপরে ভারী হবে। পেইন কখনো এক নাগাড়ে হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পর পর হয়, কারো 15 মিনিট পর পর হয়, কারো আধা ঘন্টা পর পর হয়। আমি যদি সময়ের হিসেবে বলি, ধরুন আপনার 7টার সময় পেইনটা শুরু হলো, কয়েক সেকেন্ড থাকলো পেইন চলে যাবে, আবার 10 মিনিট পরে আসবে, কয়েক সেকেন্ড থাকবে চলে যাবে, আবার কয়েক সেকেন্ড থাকবে আবার চলে যাবে। এভাবে করে পেইনটা আসা যাওয়া করতে থাকে। আর পেইন যখন হবে তখন কখনোই অসহ্য হবে না, আপনি সহ্য করার মতো হবে, অবশ্যই এটা মাথায় রাখবেন। যেটা হালকা পেইন সেটা তো অবশ্যই সহনীয়, যেটা মাঝারি পেইন সেটাও সহনীয়। যখন ভারী পেইনে যাবেন তখন তার মানে এরকম নয় যে অসহ্য ব্যথায় আপনি মরে যাচ্ছেন, আপনি সহ্য করতে পারছেন না, এই টাইপের কিছু নয়। ভারী পেইন মানে হচ্ছে বারে কমে আসবে। ধরুন আগে যদি আপনার 15 মিনিট পর পর পেইন উঠতো, এখন হয়তো আপনার 10 মিনিট পর পর পেইন উঠবে, 7 মিনিট পর পর উঠবে, 6 মিনিট পর পর উঠবে, 5 মিনিট পর পর উঠবে, এভাবে বারে কমে আসবে পেইনটা। জাস্ট এটাকেই ভারী পেইন বোঝাচ্ছি। যখন এরকম ভারী পেইনটা হবে তখন আপনি অলরেডি ডেলিভারি রুমে পৌঁছে যাবেন। আর ভারী পেইনটা যখন শুরু হয় তখনই সাধারণত জরায়ুর মুখ 4 সেন্টিমিটার খুলে। আপনারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন আমার ভিডিওগুলো থেকে যে জরায়ুর মুখ 4 সেন্টিমিটার খুললেই ডেলিভারি হবে, তার আগে নয়। ভারী পেইনের সময় জরায়ু মুখ 4 সেন্টিমিটার খোলে এবং জরায়ুর কন্ট্রাকশান শুরু হয়। জরায়ুর কন্ট্রাকশান মানে হচ্ছে পেট শক্ত হওয়া, ছেড়ে দেওয়া। এটা ঘন ঘন হবে ওই সময়টাতে, আর বাচ্চাও ভেতর থেকে চাপ দেবে, পাল্লা দিয়ে ডাক্তারও আপনাকে বাহিরে থেকে চাপ দিতে বলবে। চাপ দেওয়ার সময় একটা টিপস অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে মাথার নিচে একটা বালিশ দিয়ে রাখবেন আর দুটো হাতকে কিছু সাহায্যে মুঠি করে ধরে রাখার চেষ্টা করবেন। এতে ফুল বডি থেকে আপনি খুব ভালো জোর পাবেন। আর জোরে জোরে 2-3টে চাপ যদি এভাবে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ ডেলিভারি তো হয়ে যাবে। আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে শেষ করতে পারবেন নর্মাল ডেলিভারির মাধ্যমে। এরপরে 1-1.5 ঘন্টার মধ্যেই বাচ্চাকে কোলে নিয়ে বাসায় চলে আসতে পারবেন। এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পেইনটা যখন হালকা থাকবে তখন চেষ্টা করবেন যে কোনো কিছুকে
গরম খাবার খেতে। যেমন ধরুন আপনি চা খাচ্ছেন একটু গরম খান, দুধ খাচ্ছেন একটু গরম খান, ডিম খাচ্ছেন একটু অথবা ভাত রুটি যেটাই খান একটু কুসুম গরম খান। কুসুম গরম খাবারগুলো পেইনকে দ্রুত বাড়াতে সহায়তা করে। এভাবেই আপনি আপনার পেইনটাকে দ্রুত বাড়াতে পারবেন আর ডেলিভারি প্রক্রিয়াটাকে সহজ করে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।